আজ আমাদের গল্পটা হলো এক সাধারণ গৃহিণী জয়াকে ভিত্তি করে, যে কিনা একজন স্ত্রী এবং মা। তার হাজবেন্ড পার্থ একজন সফল ব্যক্তি, কিন্তু সেটা শুধুমাত্র কেরিয়ারের দিক থেকেই। কারণ বৈবাহিক জীবনে তার মতো নির্মম ব্যক্তি আর দুটো হয় না। জয়া এবং পার্থর একটি মেয়েও আছে, যার নাম শ্রুতি। শ্রুতির অবশ্য মায়ের থেকে বাবার টান বেশি, কারণ পার্থ তার সব ডিমান্ডস বা উইশ টাকা দিয়ে ফুলফিল করতে পারে। আর জয়া যেহেতু একটু সহজ সরল ও একটু আনস্মার্ট টাইপের, তাই বাবাকে শ্রুতির বেশি পছন্দ। আসলে জয়া ছোটবেলা থেকেই খুব নরম প্রকৃতির মানুষ এবং কাউকে মুখের ওপর সে নাও বলতে পারে না। শ্বশুর বাড়িতে শাশুড়ির সেবা থেকে শুরু করে রান্না করা, গাছে জল দেওয়া, ঘর গুছিয়ে রাখা, এই সমস্ত ধরনের কাজই সে সামলে নেয়। শুধু মাঝে মাঝে তার একটু ভুলে যাওয়ার অভ্যাস আছে, যেটা কম বেশি আমাদের সবারই হয়ে থাকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেমা ইন বাংলা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হইচইতে সদ্য রিলিজ হওয়া লজ্জা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের মধ্যে 99% ভিউয়ার্সরাই চ্যানেলের ভিডিও তো দেখেন, কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আজ হলো জয়া এবং পার্থর নতুন ঘরের গৃহপ্রবেশ, যেখানে আত্মীয় স্বজন থেকে শুরু করে অফিসের কলিগ বা বন্ধুরা সবাই রয়েছে। ভালোভাবে পুজো সম্পন্ন হওয়ার পর পার্থ তার বন্ধু এবং তার বন্ধুদের ওয়াইফদের সাথে একটু আড্ডা মারছিল। তখন হঠাৎই একজন বন্ধু তার এই বাড়িটার তারিফ করতে করতে জিজ্ঞাসা করে যে এটা কত স্কোয়ার ফিটের। পার্থ উত্তরটা চিন্তা করছিল, এমন সময় জয়া পিছন থেকে বলে ওঠে যে 2200 স্কোয়ার ফিটের। এটা শুনে পার্থ হট করে জয়াকে বলে ওঠে, গান্ডুর মতো কথা বলো না তো। যেটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং জয়া প্রচন্ড এম্বারেসিং একটা সিচুয়েশন ফেস করে। ঘর ভর্তি লোকের সামনে যে একজন বর এইভাবে তার স্ত্রীকে বলতে পারে, এটা কেউ আশা করেনি, তাও আবার সামান্য একটা ভুলের জন্য। জয়া যেটাকে 2200 স্কোয়ার ফিট বলেছে, সেটা আসলে বাইরে থেকে 2800 স্কোয়ার ফিট, আর ভেতরের কার্পেট এরিয়া 2350 স্কোয়ার ফিট। এইটুকু ভুলের জন্য জয়ার ওপর পার্থর মাথা এত গরম হয়ে যায় এবং বন্ধুদের সামনে সে তার স্ত্রীকে এইভাবে অপমান করতেও ছাড়ে না। উপরন্তু পার্থ খোটার স্বরে বলে যে এই বাড়ির সব ইএমআই তো তাকেই ভরতে হবে, তাই যেই বিষয়ে জয়া জানে না সেটা নিয়ে যাতে সে বেশি চ্যাটাং কথা না বলে, এইটাই তার বক্তব্য। এসবের পরও জয়া পার্থকে কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে থাকে। উল্টে সে পার্থকে সরি বলে সেখান থেকে বেরিয়ে আসে। তবে পার্থর কলিগরা এবং তাদের বউরা কিন্তু জয়ার সাপোর্টেই বলে যে তার সরি বলার কোনো দরকার নেই, কারণ এতে তার কোনো দোষ ছিল না। তাহলে অযথা সে সরি বলতে যাবে কেন? তারপর জয়া পার্থ আর তার বন্ধুদের জন্য চা নাস্তা বানাতে কিচেনে চলে যায়, কিন্তু তার মনের ভিতরে সেই গালিগালাজের কথাগুলোই এখনো ঘুরছিল। তাই অন্যমনস্ক হয়ে গ্যাসটা জ্বালিয়েই সে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এদিকে জয়ার একটা পেন্টিং দেখে পার্থর বন্ধুরা সেটার বেশ প্রশংসা করে, কিন্তু পার্থ এই বলে কাটিয়ে দেয় যে জয়ার ঘরে বসে আর কোনো কাজ ছিল না, তাই এসব বানাতো। অর্থাৎ সবকিছুতেই সে জয়াকে ছোট করার চেষ্টা করত। তবে এখন আর জয়া ঘরে বসে থাকে না, সে একটা এনজিওর কাজে জয়েন করেছে, যেখানে সে আচার বানানো বা সেলাই শেখানো এই ধরনের কাজগুলো করে। কিন্তু পার্থ বা জয়ার বোন এটাকে কাজ বলে গণ্যই করে না, তারা এই কাজটাকে তুচ্ছ হিসেবে দেখে। পার্থ তার বন্ধুদেরকে জানায় যে সেই নাকি জোর করে জয়াকে এই জবটাতে ঢুকিয়েছে, কারণ শ্রুতি এখন হাই স্কুলে উঠে গেছে। তাই সারাদিন ঘরে বসে না থেকে কোনো একটা কাজে যদি জয়া ব্যস্ত থাকে তাহলে সেটা ভালো। যদিও বা প্রথমে জয়ার জব করা নিয়ে পার্থর আপত্তি ছিল, কিন্তু এখন সে নিজেই জয়াকে অ্যালাউ করেছে। এটা শুনে তার বন্ধুরা বলে, শুধুমাত্র জয়া বলে কিছু বলে না, যদি এটা শাশ্বতী বা নন্দিনী হতো, অর্থাৎ পার্থর বন্ধুদের ওয়াইফরা হতো, তাহলে দেখিয়ে দিত মজা। এর উত্তরে পার্থ বলে, শাশ্বতী বা নন্দিনীর মতো মেয়েরা তার কলিগ বা বন্ধু হতে পারে, তবে ওয়াইফ নয়, কারণ তার আইডিয়াল টাইপ হলো জয়ার মতো মেয়েরা, যারা হয়তো খুব একটা প্রতিবাদ করতে পারে না, চুপচাপ স্বামীর সমস্ত কথা মেনে চলে আর সারাদিন সংসার সামলায়। অন্যদিকে জয়া তার মা ও শাশুড়িকে চা দেওয়ার সময় আমরা জানতে পারি যে সে নিজের ইচ্ছেতেই জবটাতে জয়েন করেছে, কেউ তাকে জোর করেনি।
আসলে প্রথম থেকেই তার জব করার ইচ্ছে ছিল, তাই নিজের এক বন্ধুর দিদির এনজিওতেই সে কাজ করার সুযোগ পেয়ে খুব খুশি হয়েছে। পাশ থেকে এই কাজের কথাটা শুনে তার বোন তাচ্ছিল্যের স্বরে বলে, এই আচার বানানো বা সেলাই করাটাকে তুই জব বলছিস? জয়ার কথাটা শুনে খুব খারাপ লাগলেও সে কোনো রিয়্যাক্ট করে না। তার মাকে জিজ্ঞেস করে যে দাদা বৌদিরা এলো না কেন। মাসিমা উত্তরে বলেন তারা কাজে একটু ব্যস্ত আছে, তাই পরে কোনো একদিন এসে দেখা করে যাবে বলেছে। আসলে জয়ার এই নম্র স্বভাবের জন্যই সবাই তাকে কথা শোনানোর এত সাহস পায়। যেমন তার নিজেরই মেয়ে তার বন্ধুর সামনে বসে মায়ের ইংলিশ না জানাটাকে নিয়ে ঠাট্টা তামাশা করছিল, আর তার সাথে তালে তাল মিলাচ্ছিল জয়ার বোন, এবং জয়া ভুল করে তাদের এই সমস্ত আলোচনা শুনে ফেলে, যার ফলে সে ভেতর থেকে আরো ভেঙে পড়ে। এত বছর ধরে ধীরে ধীরে এইভাবেই তার কনফিডেন্স ভেঙে চুরমার হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ পেছন থেকে আওয়াজ আসে যে রান্নাঘরে আগুন লেগে গেছে, কারণ জয়া তখন গ্যাসটা অফ করতে ভুলেই গিয়েছিল। তারপর কোনো রকমে আগুনটা নিভিয়ে সবাই পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু পার্থ জয়ার ওপর প্রচন্ড রেগে গেছিল। এমনকি তার মেয়ে শ্রেয়াও তাকে কথা শোনাতে ছাড়ে না। সে বলে, একটা কাজও তো তুমি ঠিক মতো করতে পারো না মা, যেটা শুনে জয়ার আরো খারাপ লাগে। তারপর অনুষ্ঠান শেষে রাতের বেলায় জয়ার মনে এই সমস্ত কথাগুলোই চলতে থাকে। আর এটা প্রথমবার নয়, আগেও পার্থ তাকে অনেকবার গালিগালাজ করেছে, যেগুলো তার মনের মধ্যেই রয়ে গেছে। জয়া কখনোই এর প্রতিবাদ করেনি, কারণ সে খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, আর নিজের সংসারকে খুব ভালোবাসে সে, তাই কাউকে কিছু বলতো না। তবে ধীরে ধীরে এই অপমানগুলো তার মনের মধ্যে জমা হতে থাকে। ওদিকে পার্থর বন্ধু বাড়ি গিয়ে চিন্তা করতে থাকে যে ছোটবেলা থেকে সেম স্কুল কলেজ টিউশনে পড়েও পার্থ কিভাবে সবাইকে ছাপিয়ে এতটা উন্নতি করেছে সেটা তারা বুঝতে পারে না। এমনকি তাদের অফিসেও একই সমালোচনা হয়। নিশ্চয়ই পার্থর ক্যালকুলেটিভ আর প্ল্যানিং মাইন্ডসেটটা দারুণ, যার জন্যই সে এত কম বয়সে এত কিছু অ্যাচিভ করতে পেরেছে। কারণ এই সবে সবেই তো পার্থ একটা গাড়ি কিনেছে, তারপর আবার এই নতুন গা চকচকে বাড়ি। তখন তার বউ বলে, টাকা পয়সা থাকলেও ভদ্রতা একদমই নেই, যদি থাকতো তাহলে সবার সামনে নিজের ওয়াইফকে গান্ডু বলতে পারতো না। পরের দিন সকালবেলা জয়ার এনজিওতে একজন বোর্ড মেম্বার আসার কথা ছিল, যার রিভিউ এর উপর এনজিওর ফান্ডিং নির্ভর করেছিল। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন, তাই শর্মিষ্ঠাদি জয়াকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য বলে। কিন্তু ঘরের সমস্ত কাজবাজ সেরে রেখে যেতে তার অনেকটাই লেট হয়ে যায়, তাই পার্থকে সে রিকোয়েস্ট করে যে একটু গাড়ি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। পার্থ প্রথমে বিরক্ত হলেও পরে রাজি হয়ে যায়। এরপর রাস্তায় যেতে যেতে হঠাৎ পার্থর গাড়িতে একটু ঘষা লাগায় একজন বাইকওয়ালার সাথে তার তুমুল ঝগড়া বাঁধে। সেই লোকটি বারবার সরি বলার পরেও পার্থ রাস্তায় নেমে তাকে অনবরত গালিগালাজ করতে থাকে। পার্থ এতটাই অসভ্যতার পর্যায়ে নেমে যায় যে জয়া তাকে আটকাতে গেলে তার নিজের স্ত্রীকেও রাস্তার মাঝে যা না তাই বলে সে অপদস্থ করে। পার্থ জয়াকে বলে, তোর বাপের টাকায় কেনা গাড়ি, দেরি তো হচ্ছে আমার, তোমার বালের আচারের দেরি, বর এখানে অপদস্থ হচ্ছে আর বাইকে মাচো ছেলে রেখে তোমার মুখ থেকে লালা ঝরে। মাঝে মাঝে আমি বুঝতে পারি না তুমি শয়তান না পাগল বাল। এই ধরনের নীচ কথাবার্তা শোনার পর জয়া সেখানে স্তম্ভিত অবস্থায় দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে একটাও শব্দও বেরায় না। কিন্তু এটা যে তার মনে কতটা গভীর প্রভাব ফেলেছে সেটা আমরা পরে দেখতে পাই, কারণ এনজিওতে পৌঁছেও সে কোনো কাজে মন লাগাতে পারে না। বোর্ড মেম্বারের সামনে সে বারবার ভুল করতে থাকে। এমনকি জয়ার হাত থেকে বোর্ড মেম্বারকে দেওয়ার জন্য যে গিফটটা তৈরি করা হয়েছিল সেটাও পড়ে ভেঙে যায়, যার জন্যে শর্মিষ্ঠাদি তার ওপর খুব রেগে যায়। কিন্তু মৌ ব্যাপারটা বুঝতে পারে যে আজ জয়ার কিছু না কিছু একটা হয়েছে, নয়তো জয়াকে এত ডিস্টার্ব লাগে না। মৌ হলো জয়ের এক কলিগ, সেও এই এনজিওতেই কাজ করে। ভীষণ ভোকাল টাইপের একটা মেয়ে, ছেলেদের কোনো রকম অন্যায় বা অপব্যবহার সে সহ্য করতে পারে না। তাই সুপ্রিয়দার ব্যাপারে সে শর্মিষ্ঠাদিকে অফিসিয়ালি মেল করে জানিয়েছে যে তাকে অফিস প্লেসে ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে। এই সুপ্রিয়দাও হলো পার্থর ক্যাটাগরির লোক, যারা মেয়েদেরকে খুব নিচু মনে করে। তারা ভাবে তারা নিজেরা যা করছে সেটাই সেরা, আর বাকিদের সমস্ত কাজই তুচ্ছ।
রোজ রোজ সুপ্রিয়দার এই টোন কাটা কথাগুলো বা খারাপ ব্যবহারগুলো মৌ আর নিতে পারছিল না, তাই বাধ্য হয়ে সে মিল করে। কিন্তু শর্মিষ্ঠাদি যখন এই কথাটা এসে জয়াকে জানায়, তখন ভার্বাল অ্যাবিউজ শব্দটা জয়ার মনে খুব হিট করে। শর্মিষ্ঠাদি চলে যাওয়ার পর মৌ এসে জয়ার সাথে এই বিষয়ে আরো আলোচনা করে এবং জিজ্ঞেস করে যে অফিসের মধ্যে কি সুপ্রিয়দার মতো এরকম অসভ্যতমগুলো সহ্য করা যায়। জয়া উত্তরে বলে, ঠিকই তো, এসব করা যায় না, এ তো আর বাড়ি না। তখন মৌ জয়াকে বোঝায় যে বাড়িতেও ভার্বালি অ্যাবিউজ করা যায় না, আর অফিসে তো একদমই না। তারপর মৌ জয়াকে বন্ধু হিসেবে একটা কথা জিজ্ঞেস করে যে পার্থর সাথে জয়ার কিরকম সম্পর্ক, কারণ আজ সকালবেলা অফিসে আসার সময় পার্থ যেভাবে জয়ার সাথে বিহেভ করছিল রাস্তায় দাঁড়িয়ে সেইটা মৌ দেখতে পেয়েছে, কারণ সেও সেই সময় অটো করে অফিসেই আসছিল। জয়া এখানে পার্থর ডিফেন্ডে বলে যে ওর মাথাটা একটু বড়, তাই আর কি, কিন্তু মৌ একেবারেই এতে কনভিন্সড হয় না। সে জয়াকে বোঝানোর চেষ্টা করে যে মাথাটা একটু বড় বাট মনটা খুব ভালো। এই সমস্ত কথা শুনতে শুনতে মেয়েরা মানুষ হয়ে যায়, কিন্তু ছেলেরা অমানুষই থেকে যায়। এই ইলপিএফ মানুষজনদের মৌ একদম সহ্য করতে পারে না, কিন্তু তাও জয়া নিজের মনে সবকিছু চেপে রেখে বলে, আমি ঠিক আছি মৌদি, যদিও সে ভেতর থেকে একদমই ঠিক ছিল না। সারাদিন রাস্তাঘাটে বাইরে সব সময় ওই কথাগুলোই তার মাথায় ঘুরছিল, তাই সে রাতের খাবার না খেয়ে টেবিল থেকে উঠে যায়, যেটা দেখে পার্থর মা পার্থকে উস্কানি দেয় আর বলে, এত কিছু সুখ দেওয়ার পরেও জয়া এরম মুখ করে ঘোরে কেন, এমন কি হয়েছে ওর? পার্থ বলে, হয়তো বাড়িতে একা একা থেকে ডিপ্রেসড হয়ে গেছে, বাট এখন কাজে যাচ্ছে তো, তাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন তার মা বলে, সে তো আমিও একা থাকি, কই আমার তো কোনো ডিপ্রেশন হয় না, আমি বই পড়ি, সেলাই করি, পুজো করি, ভালো থাকতে জানতে হয়, এসব বিলাসিতার অসুখ, বেশি আহ্লাদ দিও না। পার্থর মা সমাজের সামনে ভালো মানুষই দেখালেও আসলে সে তার ছেলের মতনই একজন নিচু চিন্তাধারার মানুষ। তার কাছে যেসব পুরুষরা তাদের স্ত্রীদের না বলতে পারে বা কোনো কাজে বাধা দিতে পারে, তাদের কদরই ওনার জন্য বেশি। পার্থ যে জয়াকে কাজ করার জন্য অ্যালাউ করেছে সেটাও তার পছন্দ না, তাই মাঝে মধ্যে সে পার্থকে টোন কেটে থাকে। উনি পার্থকে বলে যে প্রয়োজন হলে জয়াকে একটা ডাক্তার দেখাতে, যে কেন সে এইরকম মন মরা হয়ে পড়ে থাকে। দিন শেষে পার্থ বেডরুমে গিয়ে জয়াকে বলে, মা 3 দিন মাত্র থাকবে, তাই সে কটা দিন তো হাসি খুশি থাকতে পারো। আসলে পার্থর মা তাদের সংসারের মাঝে আসতে চায় না, তাই তিনি আলাদাই থাকেন। এই গৃহপ্রবেশের উপলক্ষেই কিছুদিনের জন্য এখানে এসেছেন। তারপর পার্থ জয়ার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু জয়া তাকে এই বলে সরিয়ে দেয় যে তার ভালো লাগছে না। খুব ভদ্রভাবেই জয়া সেটা বলেছিল, কিন্তু পার্থ রেগে গিয়ে আবার তার সাথে খারাপ ব্যবহার শুরু করে এবং বলে, নতুন গাড়ি নতুন বাড়ি কিছুতেই এবার তোমার মন পাওয়া যায় না, এবার মনে হয় নতুন নাগল লাগবে। জয়া চুপচাপ খাটে শুয়ে এসব শুনে নেয়। তারপর রাত কেটে সকাল হয়, কিন্তু জয়ার সারা রাত এইসব চিন্তায় এক ফোঁটাও ঘুম আসেনি। তার মনের মধ্যে এইসব অপমান জড়ো হয়ে খুব বড় একটা আকার নিয়েছিল, যার প্রভাব সবাই বাইরে থেকেও বুঝতে পারছিল। সকাল সকাল উঠে জয়া হঠাৎ একটা সিদ্ধান্ত নেয় যে সে কিছুদিন একটু একা থাকতে চায়, কিন্তু পার্থকে ঘুম থেকে ডেকে সেটা জানাতেই তার মাথা চটে যায় এবং সে জয়াকে পাগল হিসেবে ভাবতে শুরু করে। তাই সঙ্গে সঙ্গে জয়ার বাপের বাড়ি থেকে পার্থ জয়ার দাদাকে ডেকে পাঠায়, যাতে তারাও দেখতে পায় তাদের মেয়ে পাগলের মতো কথা বলছে। ও বাড়িতে এখন পার্থ ও জয়ার নতুন ঘর নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে টিয়া আবারও তার দিদির জব নিয়ে উপহাস্য করে, কিন্তু তার বৌদি জয়ার হয়ে উত্তর দেয়। তখন টিয়া বলে, বৌদি তুমি তো ওর সাথে একটানা থাকোনি, তাই জানো না ও যে কি ন্যাকা, কি প্যান প্যানে। এই সময় পার্থর ফোনটা আসে এবং তাড়াতাড়ি সে জয়ার দাদাকে ডেকে পাঠায়। তাই অফিস কামাই করে জয়ার দাদা বৌদি দুজনেই সেখানে উপস্থিত হয় আর জানতে পারে পার্থ একজন সাইকিয়াট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে জয়াকে দেখানোর জন্য, কারণ তার মতে জয়া এই সমস্ত পাগলামো করছে। তার দাদা বৌদি সবটা শোনার পর জয়াকে সন্ধ্যাবেলা ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু জয়া বলে সে ডাক্তার দেখাবে না, কিছুদিন বাপের বাড়ি গিয়ে থাকবে,
তবে দাদা 2-3 বার বলাতে সে ডক্টর দেখানোর জন্য রাজি হয়ে যায়। তার বৌদি জয়াকে খুব ভালোবাসে, তাই পার্থ তাকে পাগল বললেও তার বৌদি সেটা বিশ্বাস করে না। তার বৌদি চেয়েছিল জয়ার সাথে একটু আলাদা করে বসে কথা বলতে, কিন্তু সেটা আর হলো কই। সন্ধ্যেবেলা পার্থ, জয়া ও তার দাদা 3জন মিলে ডক্টরের কাছে যায়। সেখানে গিয়ে তার দাদা দেখে পার্থ একটা সরকারি মেন্টাল হসপিটালে জয়াকে নিয়ে এসেছে, যেখানে পরিবেশটা খুব অদ্ভুত। চারিদিকে মেন্টাল পেশেন্টসরা ঘুরে বেড়াচ্ছেন, আর তার মধ্যেই জয়াকেও বসিয়ে রাখা হয়েছে। আর পার্থ জয়ের দাদার সাথে লাইনে দাঁড়িয়ে আছে। এসব দেখে তার দাদা পার্থকে বলে যে কোনো প্রাইভেট চেম্বারে দেখালে বেটার হতো না, কারণ এখানকার অ্যাটমসফিয়ারটা তার নিজেরই ভালো লাগছে না, তাহলে জয়ার কন্ডিশন তো আরো খারাপ হয়ে যাবে। কিন্তু পার্থ দাদার কথাগুলোতে খুব বিরক্তি প্রকাশ করে বলে যে একটু ধৈর্য ধরতে। ওইদিকে জয়া চারপাশে পাগলদের পাগলামি দেখে এবং জেলখানার কথা শুনে আরো ঘাবড়ে যায় এবং ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। তার দাদা হঠাৎ লক্ষ্য করে যে জয়া সিটে নেই। তখন সে ও পার্থ তাড়াতাড়ি নিচে এসে জয়াকে খুঁজে বের করে। জয়া ছুটে রাস্তার দিকে চলে যাচ্ছিল। ওরা দুজনও ওর পেছন পেছন দৌড়ায় এবং জয়াকে কোনো মতে ধরে ফেলে। জয়া কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বারবার বলছিল, সে পাগল নয়। এই অবস্থায় জয়াকে শান্ত না করে পার্থ তার অমানবিক রূপ দেখিয়ে বলে, ছি ছি ছি, লাজ লজ্জা কিচ্ছু নেই, রাস্তার মাঝখান দিয়ে পাক্কা পাগলের মতো ছুটছে। পার্থ চাইলেই প্রাইভেট চেম্বার বুক করতে পারত, কিন্তু সে জেনে বুঝেই এই সরকারি হসপিটালে জয়াকে নিয়ে এসেছিল, যাতে জয়া ভয় পেয়ে যায়। পাগলাগারদের ভয় দেখানোটাই পার্থর আসল উদ্দেশ্য ছিল। তারপর জয়াকে নিয়ে তার দাদা ও পার্থ বাড়ি ফিরে আসে। সেখান থেকে এসে জয়া ডিনার করতেও অনিচ্ছুক ছিল, কারণ মেন্টাল হসপিটালের ভয়টা সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তার বৌদি তাকে যথেষ্ট সামলানোর চেষ্টা করছিল। এমন সময় পার্থ জয়াকে খাওয়ার জন্য ডাকতে আসে এবং অত্যন্ত অপমানজনকভাবে তার সাথে কথা বলে। জয়ার এই অবস্থা দেখে তার মনে একটু হলেও কোনো সিম্প্যাথির চিহ্নও দেখা যায় না। তবে রাস্তার মাঝে জয়া যে এইভাবে দৌড়াচ্ছিল সেটা তার বিশাল সম্মানে লেগেছে, যার জন্য সে জয়াকে কথা শোনাতেও ছাড়েনি। এত কথা শুনে জয়া আরো প্যানিক করতে শুরু করে এবং বলে যে তার শরীরটা ভালো নেই, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই সে খাবে না। কিন্তু পার্থ এটাকেও অ্যাজ ইউজুয়াল ঢং বলে মনে করে এবং আবার জয়াকে গালিগালাজ করার পর্যায়ে নেমে আসে, তাও আবার বৌদির সামনে। পার্থর মুখে এসব অশ্লীল কথাবার্তা শুনে বৌদি নিজেও অবাক হয়ে যায়। তারপর পার্থ সেখান থেকে চলে আসে। আর এদিকে জয়া অনেকক্ষণ ধরে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু পার্থর অনবরত ইনস্টিগেশন ও গালিগালাজে তার সহ্যের বাঁধ ভেঙে যায় এবং টেবিলে রাখা নাইট ল্যাম্পটা সে ছুঁড়ে ফেলে দেয়। দুর্ভাগ্যবশত শ্রুতি তখন জয়াকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিল এবং অজান্তে সেই ল্যাম্পটা শ্রুতির মাথায় গিয়ে লাগে এবং শ্রুতি এক গভীর চোট পায়। আসলে জয়ার কনফিডেন্স এতটাই কম হয়ে গিয়েছিল যে সে আর কারোর চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারছিল না। তাই আজও মাথা নিচু করে সে পার্থর সাথে কথা বলছিল, আর এর মধ্যেই শ্রুতি সেইখানে চলে আসে। কিন্তু জয়া শ্রুতির আসার বিষয়টা খেয়াল করেনি আর ভুলবশত শ্রুতির লেগে যায়। রেগে গিয়ে পার্থ নিজের টাই দিয়ে জয়ার হাত বেঁধে সে ঘরের মধ্যেই ফেলে রাখে। হসপিটালে গিয়ে শ্রুতির মাথায় 7টা সেলাই পড়ে এবং পার্থ দাদাকে জানায় যে জয়াকে সে আর নিজের বাড়িতে রাখতে পারবে না, কারণ একটা পাগলের সাথে নিজের মেয়েকে থাকতে দিতে চায় না। তাই বলে যে শীঘ্রই যেন তারা জয়াকে তার বাপের বাড়ি নিয়ে যায়। এমনকি পার্থ হুমকির স্বরে দাদাকে বলে, মনে রেখো এইবার পুলিশ কেস থেকে বাঁচিয়ে নিলাম। তারপর হসপিটালে বেশি কথা না বাড়িয়ে তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু ফেরার আগেই হসপিটালে পার্থ স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছিল যে আজ ওই রুমের দরজা কেউ খুলবে না, সারা রাত জয়া ওখানেই থাকবে। তার এই অমানবিক সিদ্ধান্তের ওপর জয়ার দাদা বৌদির আপত্তি থাকা সত্ত্বেও তারা কোনো কথা বলতে পারেনি। ওইদিকে বাড়িতে জয়া বারবার দরজা খোলার জন্য অনুরোধ করলেও তার শাশুড়ি মা সেটা না শোনার ভান করে কাটিয়ে দেয় এবং ইচ্ছে করে টিভির ভলিউম আরো বাড়িয়ে দেয়, যাতে জয়ার আওয়াজ তার কান পর্যন্ত না পৌঁছায়। এই ঘটনা থেকেই জয়ার শাশুড়ির অমানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে। মানুষ ঠিক কতটা নীচ হলে
অজান্তে ঘটে যাওয়া একটা ভুলের জন্য কাউকে এই ধরনের শাস্তি দিতে পারে সেটা পার্থ আর তার মাকে দেখেই বোঝা যায়। এই ঘটনাটার ব্যাপারে পার্থ তার বন্ধুদেরকে ফোন করে জানিয়েছিল, যার পর পার্থর বন্ধু নন্দিনীর মনে হয়েছে কিছু একটা গন্ডগোল রয়েছে, নয়তো এই সমস্ত কথাবার্তা কেউ ফোনে বলে নাকি। যাই হোক, শ্রুতি বাড়ি ফেরার পর তার ঠাকুমা তাকে খাইয়ে দেয় এবং জয়াকে তার সামনে অসুস্থ প্রুফ করার চেষ্টা করে আর বলে তোমার মা যে কি চায় কে জানে। তখন শ্রুতি বলে যে মা কিছু একটা চায়, সেটা কিন্তু অলওয়েজ সব সময় খুঁজে বেড়ায়, কিন্তু কি খোঁজে সেটা জানি না। আসলে জয়া যে সম্মান, ভদ্রতা, শান্তি এবং সামান্য শ্রদ্ধাটুকু খুঁজে বেড়ায় সেটা বোঝার ক্ষমতা তাদের কারোরই নেই। আর শ্রুতির টান তো তার মায়ের প্রতি এমনিতেও কম, তাই মা না খেয়ে ওই ঘরে বন্ধ আছে এটা জেনেও সে মায়ের কাছে গেল না। জয়ার বৌদিরও এই ব্যাপারটা খুব খারাপ লেগেছে, তবে তার দাদা এইটা বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত জয়াকে যদি তাদের সাথে বাড়ি পাঠানোর ছিল তাহলে ওই হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজনটা কি ছিল। কারণ প্রথমে জয়ার কয়েকদিন আলাদা থাকার ব্যাপারটাও পার্থর হজম হয়নি, যার জন্য সে ভয় দেখানোর উদ্দেশ্যে জয়াকে পাগলাগারদে নিয়ে গেছিল। কিন্তু এখন পার্থ নিজে থেকেই রাজি হয়ে গেছে জয়াকে তার বাড়িতে পাঠানোর জন্য। জয়ার বৌদি প্রথম থেকেই তার দাদাকে বারণ করেছিল যে পার্থর কথায় না চলতে, কিন্তু বোন ও ভগ্নিপতির বাড়ি এসে তাদের কথা মতো সমস্যার সমাধান খোঁজার জন্যই সে পার্থর কথায় রাজি হয়ে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিল। তারপর জয়া সারা রাত রুমে বন্দি অবস্থায় কাটানোর পর সকাল হয় এবং পার্থর অর্ডার ছিল যে সে চলে যাওয়ার পরই জয়ার রুমের দরজাটা খোলা যাবে। অফিসের জন্য রেডি হয়ে পার্থ হঠাৎ এসে দাদার হাতে একটা টাকার বান্ডিল গুছিয়ে দেয়। তাই দাদা জিজ্ঞেস করে এটা আবার কেন। কিছুদিনের জন্য সে বোনকে বাড়ি নিয়ে যাবে, তার জন্য কোনো টাকা পয়সা তার লাগবে না। পার্থ উত্তরে বলে আমি আমার দিকটা থেকে ক্লিয়ার রাখলাম। তখন বৌদি পার্থকে বলে যে টাকা দিয়ে সবকিছু ক্লিয়ার হয় না, একসাথে বসে কথা বলে জিনিসগুলোকে ক্লিয়ার করতে হয়। তবে পার্থ এই কথাটা শুনেও অগ্রাহ্য করে অফিসের জন্য বেরিয়ে যায়। এরপর জয়ার রুমের দরজাটা খুলে বৌদি জয়াকে একটু জল দিল আর জয়া রেডি হয়ে নেয় ও বাড়ি যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার আগে শ্রুতির সাথে একবার দেখা করে যেতে চায় সে, আর কাল রাতের ঘটনার জন্য শ্রুতির কাছে ক্ষমাও চায়। কিন্তু কিছুদিন মামাবাড়ি গিয়ে থেকে আসার কথা বলতে শ্রুতি তাতে রাজি হয় না, কারণ মায়ের ওপর তার এখনো রাগ কমেনি। জয়া তাকে জিজ্ঞেস করে তুই আমায় ছাড়া থাকতে পারবি? শ্রুতি বলে না থাকার মতো কিছুই নেই, এখানে দিদা আছে, বাবা আছে, তাই তার মায়ের সাথে না থাকলেও চলবে। শ্রুতি তার মাকে এটাও বুঝিয়ে দেয় যে শুধুমাত্র তার জন্যই ঘরে এত অশান্তি হয়, তাই সে যদি না থাকে তাহলে হয়তো ঘরে শান্তি থাকবে। এসব শুনে জয়া আর শ্রুতিকে জোর করে না, তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু মায়ের মন তো, তাই এই অবস্থায় শ্রুতিকে ফেলে রেখে যেতে তার খুব খারাপ লাগছিল এবং তার এই মায়ার সংসার ছেড়ে যেতেও ইচ্ছে করছিল না। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই, যেতে তাকে হবেই। এরপর দাদা বৌদির সাথে জয়া তার বাপের বাড়িতে ফিরে যায়, আর সেখানে তার মা জয়াকে একা দেখে জিজ্ঞেস করে পার্থ আর শ্রুতি এলো না কেন। জয়ার দাদা বৌদি এখানে এসে ওই বাড়ির কোনো ঘটনাই উল্লেখ করেনি যাতে এনাদের টেনশন না হয়, কিন্তু জয়ার বোন টিয়া তার লাগেজ দেখে বুঝতেই পারছিল যে জয়া 1-2 দিনের জন্য এখানে আসেনি, তাই তার আপত্তি ছিল যে সে দিদির সাথে এতদিন রুম শেয়ার করতে পারবে না। তার মতে জয়াকে মা বাবার সাথেই থাকা উচিত, কিন্তু জয়ার বাবা খুবই অসুস্থ একজন মানুষ, সারাদিন বিছানা সজ্জায় থাকেন। এই পরিস্থিতিতে জয়া যে সেখানে শুতে পারবে না সেটা বোঝার মতো ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই টিয়ার ছিল না। সে এতটাই ইমোশনালি ইম্যাচিওর যে দিদির এইরকম অবস্থা দেখেও তার কিচ্ছু যায় আসে না। ওদিকে জয়া ফ্রেশ হয়ে তার বাবার সাথে দেখা করতে যায় এবং এতদিন পর কথা বলে সে ইমোশনাল হয়ে পড়ে। তারপর রেডি হয়ে অফিসে যাওয়ার আগে বৌদি তাকে ব্রেকফাস্ট করে যেতে বলে, কিন্তু জয়া বারণ করে দেয়। তবে বৌদির রিকোয়েস্ট রাখার জন্য শুধুমাত্র চাটুকু খেয়ে নেয়। টিয়া তখনও জয়ার কাজ নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ে না, কিন্তু দাদা তাকে চুপ করিয়ে দেয়। সবার সাথে ব্রেকফাস্ট টেবিলে বসে চা খাওয়ার সময় জয়ার মায়ের নজর তার ওই হাতের দাগগুলির ওপর পড়ে, যেটা সারা রাত বেঁধে রাখার জন্য হয়েছিল। জয়ার মা চিন্তিত হয়ে সঙ্গে সঙ্গে তার হাতে মলম লাগিয়ে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সে একবারও জানতে চাইল না যে এই দাগগুলো কিভাবে হলো। তারপর জয়া বাড়ি থেকে বেরিয়ে রাস্তার একটা দোকানে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। হয়তো সে কারোর ওপর বোঝা হতে চায় না, তাই ঘরে ব্রেকফাস্টটা করেনি।
অফিস পৌঁছে সে মৌয়ের সাথে কথা বলে এবং জানায় যে সে ভালো নেই। আগের দিন রাতে ল্যাম্প ছুঁড়ে নিজের মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে সে, তাই সে মৌকে রিকোয়েস্ট করে একটা ভালো ডক্টরের কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। মৌ তার এইরকম অবস্থা দেখে তাকে সামলায় এবং বলে যে সন্ধেবেলায় তারা এই নিয়ে ভালোভাবে বসে আলোচনা করবে। তাই সন্ধে হওয়ার পর জয়ার ফিরতে একটু লেট হচ্ছিল। তখন টিয়া টোন কেটে তার বৌদিকে জিজ্ঞেস করে যে জয়ার ব্যাপারটা কি। তার বৌদি টিয়াকে বলে যে এই কদিন জয়ার ওপর থেকে অনেক ধকল গেছে, তাই সেটা একটু বোঝার চেষ্টা করতে। তখন হট করে টিয়া জিজ্ঞেস করে যে শ্রুতির মাথাটা ফাটলো কি করে। তার মুখে এই প্রশ্ন শুনে বৌদি চমকে যায়, কারণ তারা তো কেউই এই বাড়িতে এসে কিচ্ছু বলেনি। তাহলে টিয়া কোথা থেকে জানলো এই কথা? টিয়ার কিছু উত্তর দেওয়ার আগেই বৌদি বুঝে যায় যে সে হয়তো শ্রুতিকে ফোন করেছিল। টিয়ার এত ডেসপারেশন দেখে বৌদির মাথাটা গরম হয়ে যায় এবং সে ওই রুম থেকে চলে যায়। অন্যদিকে মৌ আর জয়া একটা ক্যাফেতে বসে আলোচনা করছিল এবং মৌ জয়াকে বোঝানোর চেষ্টা করে যে রাগের মাথায় সেও অনেক কিছু ছুঁড়ে মেরেছে, বাট সেটা খুব একটা বড় ব্যাপার না। এটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট মাত্র, কারণ জয়া তো আর জেনে বুঝে কিছু করেনি। তবে জয়ার মেন্টাল ডিস্টারবেন্সের জন্য সে তার চেনা পরিচিত এক সাইকোলজিস্টের খোঁজ দেয় জয়াকে। তারপর হঠাৎ সেখানে মৌয়ের ছোটবেলাকার এক বন্ধু সূর্য রায় যায়। সূর্য রায়ের সাথে জয়ার আলাপ হয়। এই সূর্য রায় পেশায় একজন অ্যাডভোকেট, আর এই ক্যাফের উল্টো দিকেই তার চেম্বার। তাই মৌ তাকে ডেকে নেয়। সূর্যর খুব খিদে পেয়েছিল, তাই সে সবাইকে নিজের পছন্দ মতো কিছু অর্ডার করতে বলে, কিন্তু জয়া সেটাও পারে না। সে বলে বৌদি যা অর্ডার করবে সেটাই সে খাবে, কারণ আগে যখন নিজের হাজবেন্ড ও মেয়ের সাথে সে কোথাও খেতে যেত তখন জয়ার হয়ে পার্থই অর্ডার করত এবং ডেজার্টটাও তাকে তার মেয়ের পছন্দেরই খেতে হতো, সেটা তার পছন্দ হোক বা না হোক। পার্থ এইটুকুনি স্বাধীনতাও জয়াকে দিত না, তাই অন্যের ইচ্ছেতে চলাটাই জয়ার অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু আজ আবার নিজের পছন্দ মতো কিছু অর্ডার করার কনফিডেন্স জয়া ফিরে পায়, যেটা তার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ। সূর্য জয়াকে ফার্স্ট মিটে দেখেই বুঝতে পেরে গেছিল যে তার কাউন্সিলিং এর প্রয়োজন। যাই হোক, এরপর সে শ্রুতিকে অনেকবার কল করে, কিন্তু বাবা বারণ করেছে বলে শ্রুতি কলটা তোলে না। তারপর বাড়ি ফিরে জয়া বসার ঘরে নিজের শোয়ার ব্যবস্থা করে নেয়, কারণ সকালবেলা টিয়ার কথাগুলো তার কানে গিয়েছিল, তাই সে কারোর জীবনে সমস্যা হতে চায় না। মা তাকে বাইরে শুতে বারণ করলেও জয়া বলে এখানে একা নিজের মতো সে ঘুমিয়ে পড়বে, কোনো অসুবিধা হবে না। পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার পথে অফিসেরই পাশে একজন পাগল বয়স্ক মহিলার মৃত্যুর খবর তার কানে আসে এবং ছোটবেলাকার সেই পায়রা মরার ঘটনাটা তার মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় জয়া পায়রা পুষত, কিন্তু হঠাৎ একদিন একটা পায়রা সবার সাথে এক খাঁচায় থাকতে না পেরে আলাদা একটা খাঁচায় থাকতে চাইছিল, কিন্তু সেটা না হওয়ায় পরে সে নিজেই নিজেকে ঠোকর মারতে মারতে মরে গিয়েছিল। তখন তার মা বলেছিল যারা বোকা তাদেরই খাঁচায় থাকতে কষ্ট হয়, আর বোকারা এইভাবেই মরে যায়। এই ঘটনাটা মনে পড়লে জয়া তার নিজের জীবনের সাথে এর মিল খুঁজে পাচ্ছে, তাই তার ভয় হয় যে শেষ পর্যন্ত তাকেও না এইভাবে মরে যেতে হয়। এরপর অফিস শেষ করে সে ওই সাইকোলজিস্টের সাথে প্রথমবার দেখা করতে যায়, কিন্তু তার কাছে জয়া ঠিক মতন সব কথা খুলে বলতে পারছিল না। তাই সাইকোলজিস্ট নিজেই জয়াকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে জানার চেষ্টা করে যে জয়া ঠিক কি ধরনের পার্সোনালিটির। আসলে জয়া ছোটবেলা থেকেই খুব শান্ত ও মিশুকে ছিল, কিন্তু একটু ভীতুও ছিল। তার মনে হতো এই বুঝি কেউ তাকে বোকা ভাববে, কিন্তু বোকার থেকে বেশি তাকে ন্যাকা বলা হতো। তাতে তার খুব খারাপ লাগতো ঠিকই, কিন্তু কাউকে কিছু সে বলতে পারতো না। সাইকোলজিস্টের সাথে কথাবার্তায় আমরা জানতে পারি জয়া ছোটবেলা থেকে গানে খুব ভালো ছিল, কিন্তু বিয়ের পর সেটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ পার্থর জয়ার এই গান গাওয়াটাকে বাইজিগিরি করা বলে মনে হতো। তাই বিয়ের পর থেকে জয়া গানের রেওয়াজ বন্ধ করে দেয়। এদিকে পার্থকে তার অফিসে এত বিরক্ত অবস্থায় দেখে তার বন্ধুরা একদিন বাইরে সবাই মিলে খেতে যাওয়ার প্ল্যান বানায়, যাতে পার্থর মুডটা একটু ঠিক হয়। পরের দিন সকালে ছাদে কাপড় মেলার সময় তার মা তাকে জিজ্ঞেস করে যে সে কি ডাক্তার দেখাচ্ছে, কারণ সেদিন জয়া টিয়াকে বলেছিল যে সে ডাক্তার দেখাবে, এখানে আর বেশি দিন থাকবে না। তার মা জয়াকে বলে যে পার্থর মতো ছেলে হয় না, তাই সময় মতন সব সামলে নিতে। জয়া হালকা হেসে বলে তুমি কি করে জানলে যে ওর মতো ছেলে আর হয় না? জয়ার মা তার এই কথার মানে বুঝতে পারে না, কারণ পার্থর ইমেজ তাদের কাছে সম্পূর্ণ আলাদা। তার নির্মমতার পরিচয় জয়ার মা এখনো পাননি,
তাই ওনার কাছে পার্থ এখন সেরা জামাই। সে জয়ার গায়ে কখনো হাত তোলেনি। তারপর গাড়ি বাড়ি সব ধরনের স্বাচ্ছন্দ্যতা সে জয়াকে দেয়, যেটা জয়ার বাবা কোনোদিনও তার মাকে দিতে পারেনি। সব সংসারেই ঝামেলা হয়, কিন্তু তার মানে এই নয় যে সে বাপের বাড়ি এসে পড়ে থাকবে। তাই জয়ার মা তাকে সাবধান করে বলে নিজের ভরা সংসার সময় থাকতে সামলে নিতে। তখন জয়া বলে যে সে ইচ্ছে করে এখানে পড়ে নেই, তারও নিজের সংসারের প্রতি টান আছে। এরপর সে মাকে জানায় যে আজ রাতে মৌদির বাড়িতে তার একটা পার্টিতে ইনভিটেশন আছে, তাই সে রাতে ওখানেই খাবে। এই বলে সে ছাদ থেকে নেমে যায়। তারপর সন্ধ্যাবেলা পার্টিতে আসর জমাতে মৌ সৌর্যকে একটা গান করতে বলে এবং সৌর্যর গানের সাথে সাথে ধীরে ধীরে জয়াও গলা মেলাতে শুরু করে। এইভাবে সেও গানে যোগদান করে ফেলে। তারপর জয়ার এই মন্ত্রমুগ্ধ গান শুনে সবাই তার খুব প্রশংসা করে, আর এতদিন পর গাইতে পেরে জয়ার নিজেরও খুব খুশি হচ্ছিল। পরে সৌর্যর সাথে তার কথোপকথনে আমরা জানতে পারি যে প্রায় 8 বছর পর সে গান গাইল। তবে সৌর্য রেগুলার চর্চা করতো না, কিন্তু রোজ শুতে যাওয়ার আগে তার গান শোনার অভ্যাস আছে। তখন জয়া তাকে জিজ্ঞেস করে যে এতে বাড়ির লোকের কোনো অসুবিধা হয় না। সৌর্য বলে এই ভয়ে সে বাড়িতে কোনো লোক রাখে না, সে একাই থাকে, যার জন্য নিজের ইচ্ছায় নিজের মতো করে বাঁচতে পারে। না আছে কেউ বাধা দেওয়ার, না আছে কেউ আটকানোর। তখন জয়া তাকে জিজ্ঞেস করে ফাঁকা বাড়ি আপনার খাঁচার মতো মনে হয় না? আসলে সৌর্য সারাদিন কোর্টে এত বিবাদ বিচ্ছেদের ঘটনা দেখে যে তার মনে হয় প্রত্যেকটা বাড়ি খাঁচা। তাই তার মা মারা যাওয়ার পর থেকে সে একাই থাকে। আর এই খাঁচা শব্দটা শুনলেই সৌর্যর সেই পুরনো বাড়ির জানলার শিকগুলির কথা মনে পড়ে। কিন্তু জয়াকে জিজ্ঞেস করায় সে বলে খাঁচা বললে তার বাড়ির কথা মনে হয়, যেটা শুনে সৌর্য বলে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে মৌয়ের মুখেই সৌর্য শুনেছিল যে জয়ার ভরা সংসার, কিন্তু এখন তার ফ্যামিলিতে কিছু প্রবলেম চলছে, তাই সে জয়াকে সহানুভূতি দেখানোর চেষ্টা করে। এরপর রাত হয়ে আসায় জয়া বাড়ি ফেরার জন্য ওঠে এবং সৌর্য তাকে বাড়ি ছেড়ে দিয়ে আসার কথা বলে, কিন্তু জয়া প্রথমে তাকে বারণ করে দেয়। তবে শেষে সৌর্যর গাড়িতেই তাকে বাড়ি ফিরতে হয়। বাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার সময় টিয়া তাদের ওপর থেকে দেখে ফেলে এবং লুকিয়ে লুকিয়ে তাদের একটা ছবিও তুলে নেয়। এরপর জয়া বারবার শ্রুতিকে ফোন করে তার খোঁজ নেওয়ার জন্য। লাগাতার 3-4 বার ফোন করার পর শ্রুতি ফোনটা তুলে জানায় এখনো বাবা রেগে আছে, তাই সে পরে সময় মতো ফোন করে নেবে। এই বলে শ্রুতি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। 1 মিনিটের জন্য এইটা শুনতে চায় না যে তার মা কি বলতে চায়। পরেও জয়া অনেকবার শ্রুতির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এবার ধীরে ধীরে জয়া তার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। মৌ ও সৌর্যের সাথে সময় কাটিয়ে তার ক্ষতগুলো একটু একটু করে সারতে শুরু করেছিল। এমন সময় আবার সে আঘাত পায়, কারণ একদিন জয়া সৌর্য ও মৌয়ের সাথে যে রেস্টুরেন্টে খেতে গেছিল সেখানেই পার্থ ও তার বন্ধুদের সাথে একসাথে ডিনার করতে গিয়েছিল এবং হঠাৎ ড্রিঙ্ক করতে করতে পার্থর নজর গিয়ে পড়ে জয়ার দিকে এবং তাকে এখানে একটি অন্য ছেলের সাথে বসে থাকতে দেখে পার্থর পৌরসত্ত্বে আঘাত লেগেছিল। তাই সে উঠে গিয়ে জয়ার সাথে কথা বলতে যায়। পার্থর বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পার্থ জয়ার সামনে গিয়ে লোক ভর্তি রেস্টুরেন্টে আবার নিজের নিজ মানসিকতার পরিচয় দেয়। জয়াকে যা না তাই বলে গালিগালাজ করতে শুরু করে এবং সৌর্যকেও জয়ার নিউ বয়ফ্রেন্ড বলে অপমানিত করে। পার্থ এতটা অসভ্য যে সৌর্যকে সে জিজ্ঞেস করে জয়ার রাতের রেট কত, তাই ভাবি এই মাসে ও হাত খরচা নিল না কেন। সৌর্য অনেকক্ষণ তাকে সহ্য করার পর এই কথাটা শুনে তার কলারটা ধরে বলে নেহাত আপনি জয়ার হাজবেন্ড, নয়তো এই হাতটা কলারে নয় সোজা গালে পড়তো। আর এত লোকের সামনে নিজের বরের মুখ থেকে রাস্তার মেয়ে বেশ্যা আরো কত কি বাজে বাজে কথা শুনে জয়া কান্নায় ভেসে যায় এবং লজ্জায় সেখান থেকে ছুটে পালিয়ে যায়। সৌর্য ও মৌ তার পিছনে পিছনে গিয়ে তাকে কোনো রকমে সামলায়। পরের দিন সকালে অফিস চলাকালীন জয়া জানতে পারে যে বাড়িতে তার নামে পার্থ একটা কুরিয়ার পাঠিয়েছে, যেটা নিয়ে তার মা খুবই চিন্তাগ্রস্ত, কারণ হঠাৎ করে আবার কুরিয়ার কেন। তাই জয়াকে ফোন করে সে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলে। জয়া বাড়ি পৌঁছে সেই কুরিয়ারটা খুলে দেখে পার্থ ডিভোর্স নোটিশ পাঠিয়েছে। তার মা যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো। ডিভোর্স নোটিশের কারণ লেখা ছিল ফিজিক্যাল ভায়োলেন্স ওভার ডটার, মেন্টাল ইনস্টেবিলিটি অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স। আর মারাত্মক বিষয়টা হলো পার্থ ডিভোর্সটা চায় উইথ শ্রুতির ফুল কাস্টাডি, যেটা জয়ার পক্ষে সবচেয়ে কঠিন, কারণ শ্রুতিকে সে নিজের থেকে আলাদা করতে পারবে না। তাই জয়ার হয়ে এই কেসটা লড়ার জন্য তারা সৌর্যকে হায়ার করে অ্যাজ এ লয়ার।
জয়ার পরিবারের কেউই চাইছিল না যে তার সাজানো গোছানো সংসারটা এইরকম ভাবে ভেঙে যাক। এমনকি জয়া নিজেও এত কিছুর পরেও এই বিয়েটা ধরে রাখতে চাইছিল। ওদিকে পার্থর মা তাকে বলে যে একটা সংসার ভেঙে দেওয়া কিন্তু মুখের কথা নয়। তখন পার্থ বলে যে তার ব্যাড ইনভেস্টমেন্ট ভালো লাগে না। দিন দিন জয়া তার লাইবিলিটি হয়ে যাচ্ছিল, তাই সে এই বিয়েটা থেকে বেরিয়ে আসতে চায়। তার মায়ের চিন্তা এই সম্পর্কটাকে নিয়ে নয়, বরং তার মাথা ব্যথা এই নিয়ে যে ডিভোর্সের পর অনেক টাকা অ্যালিমানি দিতে হবে এইটা নিয়ে। কিন্তু পার্থ বলে তার লয়ার এইসব সামলে নেবে বলেছে। প্রথমে তারা জয়াকে মানসিকভাবে অসুস্থ প্রুফ করার চেষ্টা করবে, তারপর শ্রুতির অ্যাক্সিডেন্টটাকে অ্যাজ আ ভায়োলেন্স তারা জয়ার বিরুদ্ধে ইউজ করবে। আর সে ভালো মতন জানে যে জয়া কোনো প্রকার ডিভোর্সেই রাজি হবে না, কিন্তু যেভাবেই হোক পার্থর এই ডিভোর্সটা চাই। পরের দিন সকালে জয়া আবার সেই সাইকোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, যেখানে সে বলে শ্রুতি তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আর এই কারণেই জয়ার মনে হতে থাকে যে আলাদা থাকাটাই হয়তো উচিত হয়নি। কিন্তু সাইকোলজিস্টই জয়াকে বোঝান যে মায়ের থেকে এত সহজ সন্তানকে আলাদা করা যায় না, আর লয়ার যদি ভালো হয় তাহলে ঠিকই সে কেস জিতিয়ে দেবে। আর তার কষ্ট হচ্ছিল বলেই তো সে আলাদা থাকতে চেয়েছিল। আর সাইকোলজিস্টই জয়াকে এটাও জিজ্ঞেস করে যে পার্থ তাকে কি ধরনের কষ্ট দিত। উত্তরে জয়া বলে কথা। এরপর সে সূর্যের সাথে কথা বলতে যায় এবং তাকে বারবার বলে যে সে এই বিয়েটা বাঁচাতে চায়, তাই কোনো রকম অভিযোগ সে পার্থর বিরুদ্ধে করতে চায় না। তখন সূর্য জানিয়ে রাখে যে শ্রুতির কেসটা তারা কোর্টে ব্যবহার করতে পারে, তখন কিন্তু এই সমস্ত কথা টানতেই হবে। নেক্সট ডে কোর্টে যাওয়ার জন্য জয়া রেডি হয় এবং তার বৌদি তাকে কনফিডেন্স দেওয়ার জন্য বলে যা হবে ভালো হবে। আসলে বৌদি কোনোদিন মা হতে পারবে না, এই নিয়ে সবাই তাকে প্রশ্ন করেছে, কিন্তু জয়া একমাত্র ব্যক্তি যে কখনোই তার বৌদিকে এর জন্য কিচ্ছু বলেনি, তাই সে জয়াকে এত ভালোবাসে। এরপর প্রথম দিন কোর্টে পার্থর লয়ার পার্থর বাড়ির কাজের মেয়ে দোলা আর পার্থর মাকে কাঠগড়ায় উঠিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে জয়া মেন্টালি আনস্টেবল। তাই নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন জব, মেয়ে এত কিছু পেয়েও সে সারাক্ষণ মনমরা হয়ে থাকতো। কিন্তু সূর্য অবজেকশন জানিয়ে বলে যে কোনো কিছু প্রমাণ হওয়ার আগেই সে তার ক্লায়েন্ট জয়াকে পাগল বলতে পারে না, এটা বিয়ন্ড জুডিস্টিক, এবং জাজও এটার সাথে সহমত জানান। তাই এইবার নিশ্চয়ই পার্থর লয়ার শ্রুতির মাথা ফাটানোর ঘটনাটাকে ইউজ করার চেষ্টা করবে, তবে সেটা আজ নয়, নেক্সট ডে। এই ফাঁকে সূর্য জয়ার সাইকোলজিস্টের সাথে একবার দেখা করতে যায় এবং তিনি জানান কেউ যদি দীর্ঘদিন ধরে ভার্বালি অ্যাবিউজ হতে থাকে তাহলে এইরকম হয়, যেমন এরা কোনো কথা ঠিক করে গুছিয়ে বলতে পারে না, মাঝে মাঝেই আটকে যায়, কথা বলাও কমে যায়, সারাদিন মনমরা হয়ে থাকে, নিজের ওপর আত্মবিশ্বাসটুকুও ধীরে ধীরে তাদের হারিয়ে যায়, এমনকি তারা কারোর চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারে না। এই সমস্ত লক্ষণই জয়ার মধ্যে দেখা যায়। এরপর সূর্য ওনাকে বলে যে দরকার হলে তাকে একটু কোর্টে আসতে হতে পারে। এরপর আমরা দেখি যে মামলার দ্বিতীয় দিনে ঠিক পার্থর উকিল শ্রুতিকেই কাঠগড়ায় তুলেছে এবং তাকে জিজ্ঞেস করে যে নিজের মাকে তার স্বাভাবিক বলে মনে হয় কিনা। শ্রুতি বলে না, কারণ সে সবকিছু ভুলে যায়, যেমন গ্যাস অফ করতে ভুলে যায়, তাকে টিফিন দিতে ভুলে যায়, এমনকি একদিন শ্রুতিকে টিউশন থেকে আনতেও ভুলে গিয়েছিল সে। এসব শুনে পার্থর লয়ার বলে যে জয়া যে রেস্টিটিউশন অফ কনজিগাল রাইটসের ক্লেম করছে যে সে তার স্বামী ও মেয়ের সাথে একসঙ্গে সংসার করতে চায়, কিন্তু নিজের মেন্টাল ইনস্টেবিলিটির কথা সে মানতে চাইছে না। কিন্তু যে মহিলা তার মেয়েকে টিফিন দিতে ভুলে যায় তার কি আদেও সংসারে মন আছে? সে মা হিসেবে ব্যর্থ, তাই তার ক্লায়েন্ট পার্থ নিজের মেয়েকে নিয়ে একটা সুস্থ জীবন কাটানোর সম্পূর্ণ অধিকারী, এটাই তার লয়ার বলতে চায়। এরপর সূর্যদের আর কিছু বলার থাকে না, তারা চুপচাপ কোর্টের বাইরে চলে যায়। আর সেখানে শ্রুতিকে একা বসে থাকতে দেখে জয়া তার কাছে গিয়ে একটু কথা বলার চেষ্টা করে এবং শ্রুতি তার মাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে ঠাম্মা আর বাবার সাথেই ভালো আছে আর সে বাবার কাছেই থাকতে চায়, কারণ জয়া তার কোনো ডিমান্ডই ফুলফিল করতে পারবে না এবং তার বাবা আগের মতন একসাথে থাকতে চায় না। এই বলেই সে পার্থর সাথে চলে যায়। জয়া তার মেয়ের এই ডিসিশনের কথা শুনে ভেঙে পড়ে, কারণ শ্রুতিকে ছাড়া থাকার কথা সে কোনোদিনও ভাবেইনি। তাই এখন সূর্য তাকে বলে যে পার্থর ভার্বাল অ্যাবিউজের কথাগুলো কোর্টে টানতেই হবে, নয়তো ওরা তাকে পাগল প্রুফ করে দেবে আর ওরা কেসটা জিতেও যাবে। এই সমস্ত কথা কোর্টে সবার সামনে বলতে জয়ার ভীষণ লজ্জা করছিল, তাই সে প্রথম থেকেই পার্থর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চায়নি। তখন সূর্য তাকে প্রশ্ন করে ভরা কোর্টে দাঁড়িয়ে যখন তাকে পাগল বলা হচ্ছে যে সে তার মেয়েকে মানুষ করার যোগ্য নয়,
15 বছর ধরে সংসার করার পরেও জয়াকে পার্থর সঙ্গে থাকার জন্য ভরা কোর্টে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে হচ্ছে, অথচ তখন তার লজ্জা করছে না। কোর্টে দাঁড়িয়ে তার মেয়ে বলছে যে সে তার সাথে থাকতে চায় না। একটা রেস্তোরাঁয় ঢুকে এতগুলো লোকের সামনে তার বর তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করে আসছে, তখন তার লজ্জা করছে না। কিন্তু সেই লোকটা দিনের পর দিন যখন নির্লজ্জের মতো তাকে বোকাচোদা, গান্ডু, বেশ্যা আরো কত কি বলে অপমান করে, সেটা ভরা কোর্টে দাঁড়িয়ে বলতে তার লজ্জা করছে। সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনতে কোনোদিনও তার লজ্জা করেনি, তাহলে আজ বলার সময় কেন লজ্জা করছে? সূর্যর কথা শুনে জয়া বুঝতে পারে যে তাকে কোন কথায় লজ্জা পাওয়া উচিত আর কোন কথায় না। তাই সে পার্থর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনতে রাজি হয়। বাড়ি ফিরে সে তার এই সিদ্ধান্তের সম্পর্কে সবাইকে জানায়, কিন্তু তার মা একদমই তার সাথে একমত ছিল না। তার মা তাকে বলে, পায়ে পড়ে হোক, ক্ষমা চেয়ে হোক, যেমন করেই হোক নিজের সংসারটা বাঁচা জয়া। এই কথা শুনে জয়া আজ আর চুপ করে থাকেনি। তার মনে চেপে রাখা সেই কথাগুলো সে আজ সবাইকে বলে দেয় যে আজকে শ্রুতি যদি তার সাথে থাকতে চাইতো তাহলে সে অবশ্যই এই সংসারটা বাঁচানোর চেষ্টা করত। কিন্তু যখন শ্রুতি চায় না, তাহলে এবার নিজের সম্মানটা বাঁচানোর চেষ্টা করবে সে, কারণ তার কাছে এটাই এখন বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তাই আজ সে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। পার্থ তাকে মারতো না ঠিকই, কিন্তু তার কথায় জয়া বারবার মরে গেছে। ডোমেস্টিক ভায়োলেন্স যে শুধু ফিজিক্যালি হয় তা না, মানুষ তার শব্দের দ্বারাও কাউকে অজস্র কথা শোনাতে পারে। শুধুমাত্র গাড়ি বাড়ি এই সব কিছুর স্বাচ্ছন্দ্য দিলেই হয় না, মানসিক স্বাচ্ছন্দ্যটাও একটা মানুষের জীবনে খুব প্রয়োজনীয়, যেটা পার্থ কোনোদিন তাকে দিতে পারেনি। জয়ার বাবা হয়তো এত বিলাসিতায় তার পরিবারকে রাখতে পারেনি, কিন্তু কোনোদিনও তার মাকে বেশ্যা বলে গালিগালাজও করেনি, যেটা পার্থ জয়াকে দিনের পর দিন করে যেত। কিন্তু আর নয়, এবার তার সহ্যের বাঁধ ভেঙেছে। জয়ার এই সমস্ত কষ্টের কথা তার পরিবার জানতে পারেনি কখনো। আজকে জেনে তারা সবাই অবাক হয়ে যায় এবং তার বোনের চোখেও আজকে জয়ার জন্য সহানুভূতি ভেসে ওঠে। আসলে যেই মানুষগুলি মানসিক অবসাদে ভোগে, তাদের এই অবসাদ আসে কোথা থেকে সেটা আমরা কোনোদিনও প্রশ্নের মধ্যেই রাখি না। যেরকম জয়ার মাও তার হাতে দাগগুলি দেখে চুপচাপ তাতে মলম লাগিয়েছে, কিন্তু একবারও সে জানতে চায়নি এটা কিভাবে হলো। জয়া অনেকবার ভেবেছে যে একবার হয়তো তার মা এসে জিজ্ঞেস করবে কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু সে আসেনি। এতদিন পর পার্থর আসল রূপটা জানতে পেরে তার পরিবারের মানুষজন এবার বুঝতে পারছিল যে জয়া এইরকম কেন ব্যবহার করত। যাই হোক, নেক্সট দিন কোর্টে জয়া পার্থর চোখে চোখ রেখে সম্মুখীন হয়ে দাঁড়ায় এবং তার লয়ার সূর্য পার্থর বিরুদ্ধে দিনের পর দিন জয়ার ওপর ভার্বাল এবং মেন্টাল অ্যাবিউজ করার মামলা আনে এবং কোর্টের কাছে এই মামলার তদন্তের আর্জি জানায়। আর এখানেই এই ওয়েব সিরিজটা শেষ হয়। আমরা অনেক সময় অনেকের গায়ে আঘাতের চিহ্ন দেখে থাকি, তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি তাদের কি হয়েছে, পরিবারে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু যেই মানুষগুলোর গায়ে চিহ্ন থাকে না, তাদের মনে চিহ্ন থাকে, তাদেরকে আমরা কখনোই এটা জিজ্ঞেস করি না। শুধুমাত্র মেরে ধরেই কাউকে টর্চার করা যায় না। বিভিন্ন ধরনের কথা রয়েছে যেগুলোর দ্বারা একটা মানুষের ওপর অত্যাচার করা যায়, কিন্তু আমরা সেইগুলোকে অত্যাচার বলে মনেই করি না। যতটা ভয়ঙ্করভাবে আমরা ফিজিক্যাল অ্যাবিউজটাকে দেখি, ততটা বাজেভাবে আমরা মেন্টাল বা ভার্বাল অ্যাবিউজটাকে দেখি না। আর তাই জন্যই এই ধরনের অনেক ঘটনাই চাপা পড়ে যায়, যেখানে মেয়েরা বা ছেলেরাও এরকম মেন্টালি টর্চার্ড হচ্ছে বা ভার্বালি অ্যাবিউজড হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের নিজেদেরই এটা বুঝতে হবে যে এটা ঠিক হচ্ছে না। একটা মানুষ যদি নিজের জন্য না দাঁড়াতে পারে, তাহলে কেউ তাকে সাহায্য করতে পারে না। প্রথম পদক্ষেপটা সবসময় নিজেকেই নিতে হয়। তাই আপনাদের মধ্যে কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে প্রথম পদক্ষেপটা আপনাদেরকেই নিতে হবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আগেই বলেছি আপনাদের মধ্যে 99% ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আর আমাদের আপনার সাপোর্টের খুব দরকার। সো দেখা হবে আবার পরের ভিডিওর সাথে। টিল দেন, টাটা।